বিশ্বাস কিন্তু অনেকে বলে লেখাপড়ার মধ্যে টাকা কড়ির কথা কোথায় ওঠে? এখন ওঠে কারণ আমাদের যন্ত্রপাতি কিনতে হয়, বই কিনতে হয়। ল্যাবরেটরির কথা বললেন নন্দিনী, লাইব্রেরির কথা কি? লাইব্রেরির বই কেনা তো, অথচ বেশিরভাগ বই বিদেশি, তার প্রচুর দাম। একটা কথা শোনা যায় যে এখন তো সবকিছু ইন্টারনেটে পাওয়া যায়, কথাটা ঠিক নয়। ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায় ঠিকই, অনেক কিছু পাওয়া যায় না, আর তারও যে খরচা আছে। এই কতগুলি বড় ব্যবসায়ী সংস্থা, তারা যে ভ্যালু আছে তার জন্য প্রাইস আছে, সত্যিকারের যে ভ্যালু আছে, আর তাছাড়া সেটা অ্যাক্সেস করতে গেলে যন্ত্র লাগে, অন্তত কম্পিউটার লাগে। কাজেই এটা সোজা কথা, এটা মানে এটা শুনলে হয়তো শ্রোতৃবর্গের আমাদের শ্রোতাদের ভেতরে অনেকে হয়তো বলবেন যে এই তো আজকালকার শিক্ষকরা কি সব বলে, তাদের ভেতরে নিষ্ঠা নেই, বিদ্যানুরাগ নেই। কিন্তু এটা কথা যে সত্যি টাকা পয়সা না হলে কিন্তু লেখাপড়া হয় না। এখন যেটা দেখছি যে সরকার থেকে কি হচ্ছে, ওই মাইনের টাকাটা কোনোভাবে দেওয়া হচ্ছে, তাও তো নন্দিনী বলছে নাকি সব মাসে ঠিক সময় আসে না। মাইনে ছাড়া যেটা নন স্যালারি যে গ্রান্টটা, যেটা রাজ্য সরকার দিতেন, সেটা বছরে বছরে কমছে। কাজেই মানে যে বাড়িঘর ঠিক মতো অবস্থায় রাখা, লাইব্রেরির বই কেনা, ল্যাবরেটরির মেটেরিয়ালস কেনা, ইলেকট্রিকের বিল মেটানো, এগুলো সব তো কঠিন হয়ে পড়ছে। আর কেন্দ্রীয় সরকার থেকে ইউজিসি এখন পুরোপুরি একটা খবরদারি সংস্থা হয়ে পড়েছে। ইউজিসির থেকে প্রায় কোনো টাকা পাওয়া যায় না, আর যদি কোনো কারণে টাকা মঞ্জুর হয় সেই টাকাটা শেষ অবধি জুটবে কিনা, এই যেটা উদাহরণ তো নন্দিনী দিলেন যে আমাদের 100 কোটি টাকা পাওয়ার কথা ছিল, 41 কোটি পাওয়ার পর বাকি টাকা বন্ধ হয়ে গেল, তার কোনো ব্যাখ্যা যদি আমরা পাইনি। 250 ছেলে মেয়ের চাকরি গেল, 30-40টা প্রকল্প বন্ধ হয়ে রইল, বাড়িঘর অর্ধেক তৈরি হয়ে পড়ে রইল, এবং যেটুকু তৈরি হয়েছে সেটুকু টাকা মেটাবার, কন্ট্রাক্টরদের বিল মেটাবার টাকা আমাদের হাতে ছিল না। কাজে এই হচ্ছে নিষেধাজ্ঞা বাড়ছে প্রচুর বেশি। মানে বাইরের কোনো সংস্থার সঙ্গে বা সংস্থা থেকে অর্থ পাওয়া, বাইরের কোনো সংস্থার সঙ্গে আদৌ কোনো রকম সংযোগ স্থাপন করা, কোনো কোলাবোরেশন, কোনো পার্টনারশিপ, এগুলি করা, সবকিছুর জন্য খবরদারি বাড়ছে। এবং ইউজিসি থেকে এরকম নানা রকম সার্কুলার আসে, বিশ্বাস করুন আর না করুন, একটা সার্কুলার এসেছিল 2-3 বছর আগে যে ক্যাম্পাসে থুতু ফেলা বন্ধ করতে হবে। থুতু ফেলা নিশ্চয়ই খুব খারাপ অভ্যেস, কিন্তু সেটা বন্ধ করা বোধহয় ইউজিসির একটা খুব বড় কাজ, যার জন্য সারা ভারত জুড়ে তাদের সার্কুলার পাঠাতে হবে, তা বোধহয় নয়। এবং এখন তো আমাদের রাজ্য সরকার তো কম চান না, তারা এখন করতে করতে এই অবস্থায় তারা পৌঁছেছেন যে এখন যেটা বললাম, একটা ইউনিভার্সিটির একটা এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডাকতে গেলে বিকাশ ভবনের অনুমতি নিতে হয়, এবং সে অনুমতি কিন্তু আসে না। তার উপরেও তারা দিনের পর দিন বসে থাকেন বা নাকচ করে দেন যদি তাদের মতে সেটা না হয়। এবং এসবের থেকে যেটা মনে হয় জানেন, এই যে উপাচার্য নেই এতগুলি বিশ্ববিদ্যালয়ে, এই উপাচার্য নেই বলেই এই খবরদারিটা শিক্ষা দপ্তর করতে চাইছেন। এই যে এই নেই রাজ্যের মধ্যে সরকারের বিশ্ববিদ্যালয়গুলি আরো কায়েম করার, আরো দখলে আনার যে কর্মসূচি, সেটা আরো কিন্তু সেটা আরো মসৃণ ভাবে সুকান্ত দা, ছোট্ট করে একটা জিনিস জিজ্ঞাসা করি, আমরা গুটিয়ে আনবো এরপরে আলোচনাটা। আপনি ইউজিসি একটা নির্দেশের কথা বলেন, আমি একটা নির্দেশের কথা দর্শকদের জন্য বলি। এটা ছিল, আমি জানি না যাদবপুরে হয়েছে কিনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল একটা বড় দেয়াল তৈরি করতে হবে। সেই দেয়ালে বিভিন্ন যুদ্ধে, স্বাধীনতা পর বিভিন্ন যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যারা মারা গিয়েছেন, যারা, তাদের নাম ও তাদের কৃতিত্বের কথা লিখে রাখতে হবে। মার্চিয়ার্স ওয়াল তৈরি করার কথা বলা হয়েছে। আমি একটি বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম তৈরি করা হয়েছে। আমার তখন মনে হয়েছিল, দর্শকদের জন্যই বলা এই কথা, যে সেনাবাহিনী আর বিশ্ববিদ্যালয়ের কাজটা সম্পূর্ণ উল্টো। সেনাবাহিনীতে কোনো প্রশ্ন করার জায়গা থাকে না, সেই জন্যই সেনাবাহিনী, আর বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন করা দিয়েই তার শুরু। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যদি সৈনিক তৈরি করতে হয়, তাহলে সৈনিকও ঠিক মতো তৈরি হবে না, বিশ্ববিদ্যালয়ের কাজও হবে না বলে আমার মনে হয়েছিল। এই যে অবস্থা, ইউজিসি এই ধরনের নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকার যখন, এটা পাল্টাবে না। একটু সংক্ষেপে বলুন তো, তাহলে টাকা রোজগার করতে হবে কি বেসরকারি পথে গিয়ে, মানে
উপায়টা কি, লেখাপড়া চালিয়ে যেতে হয়? আপনি কি বলেন? কয়েকটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে তার জন্য কিন্তু আমাদের সরকারের অনুমোদন লাগছে। বিদেশ থেকে টাকা এলে তো কথাই নেই, দেশের মধ্যে থেকে এলেও সেটা বিদেশ থেকে কেন্দ্রীয় সরকারও তারাও ঝাঁপিয়ে পড়ছেন এবং নানা রকম বিধিনিষেধ আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই বেসরকারি সূত্র থেকে টাকা জোগাড় করা এটাও কিন্তু একটা খুব একটা শ্রমসাধ্য এবং সময়সাধ্য ব্যাপার। আর আমি নিজে এখন একটা খুব বড় প্রকল্পের দায়িত্বে আছি, তার জন্যে আমাদের প্রাক্তনীরা খুব উদারভাবে টাকা দিচ্ছেন। আমি তাদের কাছে খুব আমি মানে কি বলবো, আমি কৃতজ্ঞ শব্দটা হয়তো ব্যবহার করা উচিত নয় ক্ষেত্রে, কিন্তু আমি সেটা মানে খুবই তাদের আমি সাধুবাদ দিই যে অ্যাপ্রিসিয়েট যেভাবে দাঁড়িয়েছে। কিন্তু তার জন্যে তাদের সঙ্গে যে পরিমাণ কথোপকথন চালাতে হয় এবার আসতে হয়, আর সবসময় তো প্রাক্তনই পাওয়া যায় না। মানে অন্য কোনো একটা কর্পোরেট সংস্থা থেকে পেতে গেলে মানে হয়তো 10 জায়গায় বললে এক জায়গার থেকে পাওয়া যাবে, তাদেরও নানা রকম প্রশ্ন থাকে। এবং প্রায় হয় কি, এটা হয়তো নন্দিনী আমার চেয়ে ভালো বলতে পারবেন, কারণ তিনি যে বিষয়ের অধ্যাপক, যে বিষয়ে তিনি এবং তার বিভাগ গবেষণা করে সেটা আরো সঙ্গী গবেষণাটা। অতএব যে জিনিসগুলো ওই ওই সংস্থাগুলি বোঝে বা তাদের একটা নিজস্ব একটা স্বার্থ থাকে, তাদের একটা মুনাফার আশা থাকে, সেসব ব্যাপারে কিন্তু টাকা পাওয়া যায়, যদি আদৌ পাওয়া যায়। আমি যেটা ভুল বললাম, মানে মুক্তভাবে গবেষণা কিন্তু করা যায় না। এটা নন্দিনী হয়তো বলতে পারবেন তার। আমি নন্দিনীর কাছে যাবো এবং গিয়ে শেষ করবো। এটা শুনলে আমি জানি না বাংলা বিদ্বজ্জন সমাজ তারা কিভাবে নেবেন, যে অধ্যাপক সুকান্ত চৌধুরীর মতো মানুষকে যদি ওই সেলস কলের মতো কোল্ড কল করতে হয় যে কি কোথা থেকে টাকা পাওয়া যায়, এটা আপনার সময়ের অপচয় এবং বাংলার মেধার অপচয় বলে আমি মনে করি। আপনাকে নিয়ে কিছু বলতে হবে না সুকান্ত দা। নন্দিনী আপনি বলুন, তাহলে টাকা রোজগার করার স্বাধীনতা দিয়ে দিলে হবে? মানে কিভাবে হবে? সমাধান তো চাই। রাজ্য সরকার কেন্দ্র সরকার কালকে বদলে যাবে না, তাদের দৃষ্টিভঙ্গিও বদলাবে না, তাহলে সমাধানটা কি? না দেখুন, একটা কথা আমি যেটা একদম শুরুতে বলছিলাম যে আমরা এখন নেই রাজ্যের দেশে বাস করি। এবার নেই রাজ্যটা তো শুধু তো অর্থ নয়। এই মুহূর্তে যদি দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 10টা পজিশন হচ্ছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। তার মধ্যে হচ্ছে ভাইস চ্যান্সেলর নেই, প্রো ভাইস চ্যান্সেলরের 2টো পজিশন, তার মধ্যে একটা পজিশনে এখন ভ্যাকেন্ট পড়ে আছে, নেই, একজন প্রো ভাইস চ্যান্সেলর আছেন। রেজিস্ট্রার টেম্পোরারি, ফিনান্স অফিসার টেম্পোরারি, আমাদের 4টে ফ্যাকাল্টি 4জন ডিন টেম্পোরারি, কন্ট্রোলার অফ এক্সামিনেশন আছেন, লাইব্রেরিতে যিনি থাকার কথা মানে লাইব্রেরি আমাদের যিনি সেইটা নেই। হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিয়ান সেটা টেম্পোরারি। আমাদের প্লেসমেন্টের জন্য যিনি আছেন তিনিও ওই কন্ট্রাকচুয়াল, সেখানেও কেউ নেই। আমাদের বিভিন্ন আরো মানে নেই বললে আমার নেইটা বলতে গেলেও বোধহয় ঘন্টাখানেক লেগে যাবে কি কি নেই আমাদের। এবং শিক্ষক তো বললেন সুকান্ত দা যে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে অর্ধেক এরকম রয়েছে, কিন্তু সেটা আমার বক্তব্য না। এই যে নেই মানে এই যে টিউশন ফি নিয়ে আমরা যখন কথাটা বলছিলাম, দেখুন টিউশন ফি যাদবপুরে বাড়ানো হয়নি তাও নয় এবং তার জন্য আন্দোলন হয়নি তাও নয়। যদি সুকান্ত দার আমাকে কারেক্ট করবেন যদি ভুল বলে থাকি, 99-2000 সালে টিউশন ফি বেড়েছিল এবং সেই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল। কিন্তু তখন সেটা সামাল দেওয়া কেন গিয়েছিল? কারণ ভাইস চ্যান্সেলর তো ছিলেন, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, এনারা তো ছিলেন। একটা শক্ত এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, ফ্যাকাল্টি কাউন্সিল ছিল, যেখানে টিচার্স রিপ্রেজেন্টেটিভ ছিল, একটা কোর্ট ছিল শক্ত। এই যে শিক্ষক প্রতিনিধি বা ছাত্র প্রতিনিধি, এইটা দিয়ে এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা, অথবা আমি বলতে চাইছি একটা গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা। এই গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা যদি একটা আমাদের মতো বিশ্ববিদ্যালয় না থাকে, তাহলে কিন্তু এই রকম ধরনের শক্ত একটা কোনো মানে বা আমি বলতে চাইছি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যাদবপুরকে কিভাবে ভালো করা যায়, কোন কোন সিদ্ধান্ত আমাদের নিতে হবে ইমিডিয়েটলি ইউনিভার্সিটির স্বার্থে, এটা আমরা নিতে পারছি না গত 14 বছর ধরে। 14-12 সালে আর কি আমাদের আইনটাকে কিছু বলবেন না? সুকান্ত কিছু বলছে না, বলুন। না না উনি শেষ করুন, উনি শেষ করুন। ওই 12 সাল থেকে শুরু করে এই 13 বছর ধরে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। এবং তারপর তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেও 3-4 বছর 5-6 বছর হয়ে গেল। সুতরাং পুরো জায়গা আমরা যে গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থায় অভ্যস্ত ছিলাম সেই জায়গাটা নেই। অথচ আমরা একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গণতন্ত্র, মুক্ত চিন্তা, বিশ্ববিদ্যালয় যেমন হয় সেই জায়গাটাকে আমরা ধরে রেখেছি, রাখতে চাইছি। সুতরাং এইরকম জায়গায় দাঁড়িয়ে আজকে অর্থ উপার্জনের স্বাধীনতা তো আমাদের মানে
আমরা কিভাবে, আমরা টিউশন ফি বাড়িয়ে ওই 2 লক্ষ টাকা এখানে আমরা যেতে চাই না। আমার মনে হয় যে টিউশন ফি বাড়ুক, এই জায়গাটা যেমন নিশ্চয়ই ওই 12 টাকা বা 17 টাকা, যেটা আমিও বোধহয় ওই 20 টাকা না কত দিয়েছিলাম আর কি বিই কলেজে, সেখান থেকে সেইটা থাকুক যেমন চাই না, একটা সাধারণ নর্মাল একটা জায়গায় যাক, যে এই ইনফ্লেশনের সঙ্গে নিয়ে এটাও যেমন চাইছি, ছাত্ররা, গরিব ছাত্ররা পড়তে পারুক সেটাও যেমন চাইছি, তেমনি সরকারকেও ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, সমাজকে ভাবতে হবে। আপনি এবং মানে আমি আপনাদের কাছে, সাংবাদিকদের কাছেও আবেদন রাখছি, দেখুন মানুষ যে সবসময় খারাপ খবর চায় তা নয়। এই আজকে যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস 12 পরীক্ষা দিচ্ছে, তাদের বাবা মাকে একবার জিজ্ঞেস করবেন, তারা কিন্তু সমস্ত ইউনিভার্সিটি সম্পর্কে ভালো খবরগুলোই জানতে চাইছে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, আপনি দেখুন সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে সব ছেয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করার জায়গাও নেই, মানে আমরা মনেও করি না। কিন্তু তাহলে আমাদের যে উৎকর্ষ যেখানে যেখানে হচ্ছে, সে কথাটা কে বলবে? এটা তো নিশ্চিতভাবে সমাজের কাছে পৌঁছে দেওয়া। আজকে মানে অভিভাবকরা যেটা চাইছেন, এটা তো নিশ্চিতভাবে আপনাদেরও দায়িত্বের মধ্যে থেকে যায়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন, কলকাতা, বর্ধমান, নর্থ বেঙ্গল, এরা সবাই কি করছে, তারা আগামী দিনে কোথায় পৌঁছতে চাইছে, এটা কিন্তু যেমন সাংবাদিকদের দায়িত্ব, তেমনি সমাজের দায়িত্ব, আবার সরকারের দায়িত্ব। সুতরাং এই পারস্পরিক সহযোগিতা ছাড়া এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাঁচানো যাবে না। এটাই আমার মানে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রাদার বাঁচানো যাবে না, এটাই আমি বলতে চাইছি। আমি সম্পূর্ণ একমত আপনার সঙ্গে, এবং সুকান্তদা যা বললেন তার সঙ্গে। আসলে আমাদের এই পরিসরে ফোর্থ পিলার উইথ দ্য পিপল এই আলোচনা তারই একটা অঙ্গ, মানে আমরা তো চেষ্টা করি এটা আলোচনা করে সেটাই করার। কিন্তু একটা জিনিস কথা বলে আমি শেষ করবো, কারণ মতামত চাইছি না, আমার নিজের বক্তব্য বলে শেষ করব। সেটা হচ্ছে এই যে যদি সরকারের দৃষ্টিভঙ্গি এরকমই থাকে এবং যদি বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হয়, তাহলে কিন্তু রাজনীতি ছাড়া পথ নেই। একমাত্র মানুষের দাবিই পারে, আমাদের মতো সাধারণ মানুষের দাবিই পারে ব্যবস্থাটাকে বদলাতে। সরকারকে বাধ্য করতে মানুষই পারে, এবং তার পথ কিন্তু রাজনীতি। রাজনীতির লোকেদের যাদবপুরে প্রবেশ আদালত বন্ধ করতে পারে, কিন্তু রাজনীতির ভাবনার, এই রাজনীতি, আমি দলের পতাকার কথা বলছি না, আমি মন্ত্রীর কথা বলছি না, আমি নেতার কথা বলছি, আমি বলছি যে রাজনীতি মানুষের স্বার্থে মানুষের কথা ভাবতে বলে, সে রাজনীতি বাদ দিয়ে কিন্তু কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে। সত্যি কিছু বলবেন আপনি, কিছু বলতে চাইছেন কি? না না, ঠিক আছে, তুমি তো শেষ করে দিলে। এটাই হচ্ছে, এটাই আমি এটা বলি শেষ করছি আর কি। ওই রাজনীতি ছাড়া কিন্তু পথ নেই, সেটা কোন দল কোন পতাকা আমি সেটা জানি না, কিন্তু মানুষের চাপ ছাড়া যে পরিবর্তন সম্ভব হলো।